আমার পরম বিভুর শ্রীচরণে প্রণাম জানিয়ে এবং আপনারা আমার প্রিয় বন্ধু বৃন্দকে আমার ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো দশবিধ সংস্কার, 10 রকম সংস্কার। এইটা নিয়ে আমার কাছে কিছু মানুষ অনেকদিন আগে থেকেই লিখেছিলেন যে এটার উপর আলোচনা করতে, তাই আমি আজ এইটা নিয়ে আলোচনা করব। প্রথমে বলি সংস্কার কি। সংস্কার হলো দুরকম সংস্কার আছে। একটা হলো জন্মগত সংস্কার, ইনস্টিংক্ট, অর্থাৎ জন্মগত আমার স্বভাব প্রকৃতি চরিত্র যেটা আমার থাকে, অর্থাৎ জন্ম থেকেই আমি যেটা পাই মাতৃজঠরে, সেটাই হলো জন্মগত সংস্কার বা ইনস্টিংক্ট, সহজাত সংস্কার। এটা প্রত্যেক মানুষেরই কিন্তু আলাদা আলাদা হয়। মায়ের গর্ভে মা যেমনভাবে আমাকে নিয়েছেন, তার আগে বলি আমি যেমন ছিলাম আগের জন্মে, মৃত্যুর সময় যে ধরনের ইনস্টিংক্ট নিয়ে আমি বেরিয়ে গেলাম, সেই ইনস্টিংক্টের সঙ্গে যে পুরুষ নারীর সাদৃশ্য অর্থাৎ মিল থাকবে, সেখানটাতে আমার জন্ম হবে এবং সেই সংস্কারগুলো নিয়েই আমি পৃথিবীতে আসব। তা জন্মগত সংস্কার বিভিন্ন রকম হয়, ভালো মন্দ। মন্দ সংস্কার থাকলে তারা দুনিয়ায় মন্দ কাজ করে, দুঃখ যন্ত্রণা ভোগ করে, এগুলো পায়। আর ভালো সংস্কার থাকলে সুখে জীবন কাটায়, আনন্দে জীবন কাটায় এবং সব কিছুতেই তারা একটা শান্তি অনুভব করে। এটা হলো জন্মগত সংস্কার। এই জন্মগত স্বভাব চরিত্র প্রকৃতি আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাব, সেই ধরনের কথা বলবো, সেই ধরনের কাজ করব। তো এটা হলো বর্ন ইনস্টিংক্ট। তা কেউ হয়তো হিংস্রতা নিয়ে এলো, কেউ হয়তো বৈজ্ঞানিক সংস্কার প্রতিভা নিয়ে এলো, সে বিজ্ঞানী হলো। কেউ হয়তো সাধু সংস্কার নিয়ে এলো, সে সাধু হলো, সন্ত হলো, সাধু সন্ত হলো, এইরকম আর কি। আবার ওই উল্টো দিকে যে বলা হিংস্রতা নিয়ে এলো, সে ওই হিংস্র কাজ করে বেড়াবে সারা জীবন, করতে করতে কোথায় কখন আটকে যাবে, কী হবে তার তো কোনো ঠিক নেই। ওইসব কাজ করলে জীবনের কোনো ঠিক থাকে না। তো এই জন্যে একে বলে বর্ন ইনস্টিংক্ট। আরেকটা হলো অর্জিত সংস্কার, যে সংস্কার আমি অর্জন করি বাইরের পরিবেশের সঙ্গে মেলামেশা, চলাফেরা, ঘাত প্রতিঘাত, সংঘাত, এই সব কিছুর মধ্যে দিয়ে আমি যেটা অর্জন করি, তাই ওকে বলে অর্জিত সংস্কার। শেখা সংস্কার, বাইরে থেকে শিক্ষা নিয়েছে এই সংস্কারটা। তাহলে দুরকম সংস্কার হয়। তাহলে প্রশ্ন হচ্ছে আবার দশবিধ সংস্কারটা কি? দেখুন, আর্য ঋষিরা খুব সাধারণ মানুষ ছিলেন না। সেই জটা নিয়ে বড় বড় দাড়ি নিয়ে সব ছবি টবি দেয়, আসলে তা নয়। জটা নিয়ে কেন থাকবেন? তারা গৃহী মানুষ ছিলেন, গৃহী সন্ন্যাসী ছিলেন, গৃহী সন্ন্যাসী। তাদের স্ত্রী, সন্তান, সন্ততি সব ছিল। তারা খুব রিসার্চ করতেন। কি রিসার্চ? অনেক রকম। তার মধ্যে একটা ছিল মানুষ কি করে ভালো থাকে, সুখে শান্তিতে আনন্দে কি করে থাকবে। এইটা তাদের একটা বড় রিসার্চ ছিল। রিসার্চ করে তারা 10টা সংস্কার আবিষ্কার করেছিলেন, দশবিধ সংস্কার। এই 10টা সংস্কার তারা আবিষ্কার করেছিলেন যে এই 10টা সংস্কার যদি করা যায় তাহলে মানুষের জীবন খুব ভালো হবে, মানুষ ভালো থাকবে। দশবিধ সংস্কার মানে এগুলো করতে হবে। কিরকম? এই সংস্কারগুলোর মধ্যে মানুষের জীবন কিন্তু গঠিত হয়, জন্ম থেকেই গঠিত হয়। প্রথম হলো গর্ভাধান, তারপর হলো পুংসবন, তারপর হলো সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, সমাবর্তন এবং বিবাহ। এই দশবিধ 10টা সংস্কার তারা আবিষ্কার করেছিলেন মানুষের জন্য। এবং প্রথম হলো গর্ভাধান। গর্ভ তো হলো একটা আধান, তার মধ্যেই তো আমরা থাকি, আমাদের বসবাস করতে হয় পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে।
তা গর্ভের ভেতরে তো আমরা মাথা নিচের দিকে, পা উপর দিকে আমাদের থাকে, সেটা সবাই জানেন। উল্টো দিকে হেট মুন্ডু হয়ে থাকি, ঊর্ধ্বপাদোদ্দয়। সেটা পরবর্তীতে। প্রথম হলো গর্ভাধান, মানে ভালো সন্তান গর্ভে ধারণ করার পদ্ধতিকে অনুসরণ করাকেই বলে গর্ভাধান। একবার তৈরি হয়ে গেলে তাকে আর পরিবর্তন করা যায় না। যেটা তৈরি হয়ে গেছে সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, কেউ পারবে না। এই পাখাটা ঘুরছে, এই পাখাটাকে আমি কখনো রেডিও বা টেলিভিশনে রূপান্তরিত করতে পারবো না। ওর যা কাজ ও তাই করছে, তাহলে এটা ওর সংস্কার। তাহলে ভালো সংস্কার সম্পন্ন মানুষ যাতে পৃথিবীতে আসে, যাতে বাবা মার সন্তান হয়ে জন্মায়, তাহলে মা বাবা সুখী হবে, পরিবার সুখী হবে, মানুষ, পরিবেশ, সমাজ, রাষ্ট্র সুখে আনন্দে থাকবে। তা গর্ভাধানের প্রাক কথা হচ্ছে বিবাহ। বিবাহটা কিন্তু খুব সহজ নয়। বিবাহকে খেয়াল না ভাবিও না, এটা তার কথা। বিবাহটা আসল। আমি ধরে নিয়েছি বিবাহ ঠিক হয়েছে, বর্ণগত দিক থেকে, বংশগত দিক থেকে, স্বভাব, চরিত্র, আচার ব্যবহার, শিক্ষা, সব দিক থেকে ম্যাচিং হয়েছে বিবাহটা। আমি ধরে নিয়েছি সদৃশ্য বিয়ে হয়েছে, একদম ওয়েল ম্যাচড বিয়ে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু ভালো মানুষকে জন্ম দিতে হবে, তাদের ভালো সন্তান সবাই চায়। কিন্তু ভালো সন্তান জন্মানোর যে পদ্ধতি সেইটাকে অবলম্বন করতে হবে, তাকে বলে গর্ভাধান। গর্ভাধান হলো এমন একটা সংস্কার যার মাধ্যমেই ভালো মানুষ পৃথিবীতে সৃষ্টি হয়। এই গর্ভাধানের কতগুলো শাস্ত্রগত নিয়ম কানুন আছে যেগুলো পালন করতে হয় গর্ভে সন্তান আসার আগে থেকে এবং সন্তান আসার সময়। এটা মনে রাখতে হবে। এখন যদি একটা পুরুষ মানুষ যদি চুরি করে বেড়ায়, তাহলে তার স্ত্রীর সঙ্গে যখন সে কম্বাইন্ড হবে, তখন স্ত্রীর সঙ্গে সে চুরির গল্প করবে, স্ত্রীও চুরির গল্প করবে। তাহলে ওই প্রবৃত্তি নিয়ে একটা মানুষ জন্মাবে। আবার যদি কেউ হয়তো ঠাকুরের ওখানে আশ্রমে খারাপ লোকও গেছে, তো সবাই তার সন্তান, তিনি কাউকে ফেলতে পারেন না। খারাপ লোকের চরিত্রটা দেখে যদি সে অভিষিক্ত হয়, ইনফ্লুয়েন্সড হয়, তাহলে কিন্তু খারাপ লোকই জন্মাবে তার। আর ভালোগুলোর দিকে সে না তাকিয়ে এদিকে তাকায়, ওই যে অভিভূত যদি হয়ে যায় মনটা সেই মুহূর্তে যেমন ভাবে অভিভূত হয়ে থাকবে পুরুষটার, সেরকম সন্তান জন্মাবে। আর পুরুষকে অর্থাৎ স্বামীকে অভিভূত করার দায়িত্ব হলো স্ত্রীর। স্ত্রী যদি ভালো আলোচনা করে, সুআলোচনা করে, আধ্যাত্মিক আলোচনা করে, বিজ্ঞানের আলোচনা করে, ইত্যাদি যদি ভালো আলোচনা করে, তাহলে ওই রকম ধরনের সন্তান সে পাবে। এইটা মনে রাখতে হবে। এটা হলো গর্ভাধান সংস্কার। আর কেউ যদি খুব, ধরুন কোনো অ্যানিম্যাল প্রেমী, আজকাল তো অ্যানিম্যাল লাভার হয়েছে অনেক মানুষ, খারাপ বলছি না আমি, অ্যানিম্যালদেরকে খাওয়ানো দাওয়ানো, পোষা, আদর যত্ন করা ভালো, কিন্তু অতিরিক্ত যদি অ্যানিম্যাল প্রেমী হয়, তাহলে কিন্তু তার ওই সময় কিন্তু অ্যানিমেলের কথা মনে পড়বে যাকে সে পুষেছে, আদর যত্ন করছে। ফলে ওই ধরনের অ্যানিমেল সদৃশ্য সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা প্রভূত। মনটা যেমন থাকবে তেমনি হবে, মনের সঙ্গে সম্পর্ক আছে এটার। কেউ ভাবে না ওসব কিন্তু ভালো, তো এখন তো ওসব কি কেউ মানছে না। প্রগতিশীল, একে প্রগতি মানে উন্নতি, প্রকৃষ্ট গতি, আসলে ঠিক গতি সম্পূর্ণ, উন্নতি গতি সম্পূর্ণ। তাই কি এটা কি প্রগতিশীলতা বলবো? হ্যাঁ, না, ভুল কথা এটা। যে তথাকথিত প্রগতিশীল মানে কিছু মানি টানি না, আমি যা খুশি করি, যা খুশি খাই, যেমন খুশি চলি, এটা হলো প্রগতিশীলতা। আধুনিক যুগে গণতন্ত্রের প্রগতিশীলতা, যা খুশি বলবো, যা খুশি খাবো, যা খুশি, আমার যা খুশি করবো, কে আমাকে কি বলবে? আরে কে কি বলবে এটা কথা নয়, আমার জীবনটা কি বলবে সেটা বড় কথা। তা এইরকম যদি হয়, তাহলে ওই রকম সন্তান কিন্তু জন্মাবে।
কেউ হয়তো খুব উগ্র স্বভাবের কোনো নারী, উগ্র স্বভাবের নারী তার স্বামীর সঙ্গে উগ্র ব্যবহার করে তারপরে কম্বাইন্ড হলো, তাহলে উগ্র স্বভাব সম্পূর্ণ সন্তান জন্মাবে। এটা হলো প্রথম সংস্কার, গর্ভাধান সংস্কার। এখানে কিছু শাস্ত্রীয় আচার আছে, সেটা আমি আলোচনা করছি না। তারপরে দ্বিতীয় সংস্কার কি হচ্ছে না, পুংসবন। পুংসবন মানে পুরুষ যাতে জন্মায়। সবাই কিন্তু স্বাভাবিকভাবে ছেলেকেই চায়, এটা কিন্তু ঘটনা, এটাকে তো কেউ বাদ দিতে পারবে না। তা এই জন্যে এই সময় গর্ভাধানের সময় পঞ্চামৃত কিন্তু খাওয়ানো হয়। পঞ্চামৃত, দুধ, চিনি, দই, ঘি আর মধু মিলিয়ে পঞ্চামৃত তৈরি করে মন্ত্রপাঠ করে খাওয়ানো হয়, এবং সেটা পঞ্জিকাতে একটা ভালো দিন দেখে খাওয়ানো হয়। এইটা হলো কিন্তু গর্ভাধান। গর্ভাধানের পর হচ্ছে পুংসবন। পুংসবন যে যাতে পুরুষ জন্মায়, তার জন্যে একটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে যে ওই পঞ্চামৃত খেতে হবে, এবং তার সঙ্গে ওই বটের শুঁয়ো আছে না, বট গাছের শুঁয়ো, ওই বট গাছের শুঁয়োর ধোঁয়া নিতে হবে 3 দিন। এই একবার করে নিলেই হবে, হ্যাঁ, বেশিবার নিতে হবে সেরকম ব্যাপার নয় কিন্তু। তাহলে তা যদি করে তাহলে কিন্তু পুংসবন হলো, এটা পুরুষ জন্মানোর। তার সঙ্গে ঠাকুর বলছেন সোডিবাইকার্বনেট একটুখানি, সামান্য একটু যদি খাওয়া যায় তাহলে অ্যাসিডিটিটা নষ্ট হয়। অ্যাসিড ভাব থাকলে কিন্তু সাধারণত এই কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা প্রবল থাকে। তারপরে হলো সীমন্তোন্নয়ন। সীমন্তোন্নয়ন কি না, সীমন্তোন্নয়নের সময় কিন্তু মনে রাখতে আমাদের যে গর্ভে সন্তান আসার পর তাকে কিন্তু খুব নিষ্ঠা ভরে এবং সুন্দরভাবে সুচিতার সঙ্গে চলতে হবে। তখন ওই কামের চিন্তা করলে হবে না। গর্ভাধানের পরে কিন্তু 6ষ্ঠ ও 8ম মাসে এই সংস্কার পালন করা হয়। তখন সিঁথি থেকে সিঁদুর তুলে দেওয়া হয়, আর মা, তার গর্ভবতী মা, তিনি কিন্তু তখন খুব সতীসাধ্যী জীবনযাপন করে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন সতীসাধ্যী। ও তখন তার মধ্যে যৌনতার ছোঁয়া থাকে না, কামের ছোঁয়া থাকে না। তাহলে একটু গেল। এটা হচ্ছে সীমন্তোন্নয়ন। দেখুন কত সুন্দর সুন্দর আমাদের সংস্কার তারা তৈরি করেছেন। হ্যাঁ, তারপর হলো গিয়ে জাতকর্ম। সীমন্তোন্নয়নের পর জাতকর্ম। জাতকর্ম হচ্ছে গিয়ে মূল কথা হচ্ছে যে ওই নিষ্ক্রমণের সময়, যখন নিষ্ক্রমণ হয়, মায়ের পেট থেকে যখন আসে আর কি, তখন কিন্তু একটা অনুষ্ঠান করে পিতা মনুসংহিতার অর্থাৎ মনুস্মৃতির বিধান অনুসারে নারী ছেদের পূর্বে মন্ত্রোচ্চারণ করে স্বর্ণ, মধু আর ঘিয়ের মিশ্রণ নবজগতের মুখে দেওয়া হয়। বলে না, জন্মের সময় কেউ মধু দেয়নি, সেই জন্য তোর ভাষা অনেক কর্কশ। এরকম শুনেছি আমি ছোটবেলায়, আমার দাদু টাদুরা বলতো, দিদা ঠাকুমা এরা সব বলতো। কাউকে হয়তো বলে বসলো, ওরে মধু দেয় নাই, সেই জন্যে ওর ভাষা এত কর্কশ রুক্ষ। কারণ এই জাতকর্ম, এটা কিন্তু এটা করতে হবে, এটা আমাদের নিয়ম। দেখুন কত সুন্দর, প্রথমেই তাকে মধু খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। মধুর থেকে মিষ্টি দুনিয়ায় কিছু নেই, তাই মিষ্টি খাওয়াচ্ছে মধু, যাতে মধুময় হয় তার কথাবার্তা, চাল চলন সব। এইগুলো সব ঋষিরা সব তারা কিরম রিসার্চ করে, গবেষণা করে এগুলো আবিষ্কার করেছিলেন। দেখুন, জাতকর্মের পর হচ্ছে নামকরণ। জাতকে যে জন্ম নিয়েছে তার 10 দিন অতিক্রান্ত হওয়ার আগেই নামকরণ
করার নিয়ম। নামকরণের সময়ও পুরোহিত ডেকে কিছু নিয়ম কানুন পালন করতে হয়। 10 দিনের মধ্যে, 10 দিন পাওয়ার আগে কিন্তু নামকরণ করতে হবে। এটাই সিস্টেম ছিল আমাদের দেশে। তাই আমাদের দেশ এত রুক্ষ দেশ বা হিংস্র দেশ ছিল না, হয়নি। কিছু লোক তো থাকতেই পারে, সবসময় থাকে, কিন্তু দেশে শান্তি ছিল, মানুষের মনে শান্তি ছিল। আমরা ছোটবেলা থেকে দেখছি আমাদের পরিবারের সবার ভেতর কত আনন্দ শান্তি আছে। তা এটা হলো নামকরণ। এই নামকরণ হচ্ছে একটা বড় সংস্কার। রাশি, তিথি, বংশ পরিচয়, এগুলো দেখে করে। আমার নামকরণের জন্য যখন আমার মা এবং বাবা ঠাকুরের কাছে নিয়ে গেল আমাকে, তখন তিনি জিজ্ঞেস করলেন, তোর 3 পুরুষের নাম বল। আমার বাবাকে বললেন। 3 পুরুষের নাম শোনার পর তিনি আমার নাম রেখেছিলেন। তো তার মানে কি, ওই আগের বিগত থার্ড যে জেনারেশন, তার সঙ্গে এই পুরুষের একটা সম্পর্ক থাকে, সেই হিসাব করে হয়তো রেখেছেন। আমি যেটুকু বুঝলাম বললাম আপনাদের। এই নামকরণের পর হচ্ছে কি না, অন্নপ্রাশন। এই অন্নপ্রাশন 5-7 মেয়েদের বেলা, আর পুত্রের বেলা 6-8, অর্থাৎ জোর বেজোর মাসে নাম করতে হয় অন্নপ্রাশন। 6 মাসে অন্নপ্রাশন করতে হয়। এই অন্নপ্রাশনের সময় অনেক রকম নিয়ম পালন করতে হয়। আপনারা জানেন যে পণ্ডিত মশাই আসেন, তিনি নিয়ম পালন করেন, পূজা অর্চা করেন, অনেক কিছু করেন, আমাদের পূর্বপুরুষদেরকে ডাকেন, তাদেরকে খুশি করেন ইত্যাদি, তাদের সন্তুষ্টি বিধান করে না আমাদের অন্নপ্রাশন হয়। এ নয় যে কিছু লোককে ডেকে কিছু যেসব খাওয়া উচিত সেই সব খাইয়ে দিলাম, সবাই মিলে খাওয়াতে শুরু করলো, ওগুলো না। ওগুলো এখন হয়েছে, এখন তো অনেক কিছু হচ্ছে, যা খুশি হচ্ছে, সেটা কিছু বলার নেই। সাত্ত্বিক আহার যাতে গ্রহণ করে, সেই জন্য সাত্ত্বিক কোনো খাদ্য দিয়ে তৈরি করতে হয়। গুরুর প্রসাদ হলে খুব ভালো হয়। এইটা হলো অন্নপ্রাশন। অন্নপ্রাশনের পর হচ্ছে চূড়াকরণ। চূড়াকরণ আমাদের ব্রহ্মতালুর উপরিভাগে, এই একদম সেন্ট্রাল পজিশন থেকে একটু পেছনে, সামান্য একটু পেছনে আমাদের শিখা রাখা হয়। এটা হলো চূড়াকরণ। চূড়াকরণ হলো যে মেধানারীকে সক্রিয় রাখার পদ্ধতি শেখানো হয়। ব্রহ্মচর্য পালন করার পদ্ধতি ওটা। মেধানারী, যে নারীটা হলে আমরা গত জন্মের স্মৃতি পেয়ে যাব, যে নারীটা জাগলে, ওই মেধানারীটাকে জাগানোর চেষ্টা করা। এবং আচার্যের প্রতি চূড়াকরণে হলো, আসল মূল হলো চূড়াকরণে আচার্যের প্রতি যাতে নিষ্ঠা আসে সে বিষয়ে তখন তাকে অবহিত করা হয়, চূড়াকরণ। তো তার মাথায় চূড়া তৈরি করা হলো। তখন বিদ্যা লাভের জন্য তাকে আচার্য কেমন, আচার্যের গুণাবলী সম্পর্কে তাকে অবহিত করা হয় চূড়াকরণ অনুষ্ঠানের সময়। অনুষ্ঠান আছে সবগুলিতে, এটা কিন্তু আগেই বলেছি আমি। এই হলো চূড়াকরণ। চূড়াকরণের পর হচ্ছে উপনয়ন। এই উপনয়ন সংস্কার বড় সুন্দর সংস্কার। উপনয়ন, গুরুর কাছে উপনীত হয়ে আমরা ছোটবেলায় যে আমাদের উপনয়ন হয়েছিল, আমাদের একজন আচার্য গুরু ছিল না। এখন তো যাকে খুশি আচার্য গুরু করছে, তা করতে ধরে নেয় তুমি আমার আচার্য, এরকম না। আচার্য গুরু আচার্যের মতোই অনেকটা ছিলেন, 90% তাই ছিলেন। সেই তার সন্নিধানে, অর্থাৎ তার কাছে উপনীত হয়ে তিনি থাকবেন, তখন কিন্তু তাকে উপনয়ন, অর্থাৎ যাকে সহজ ভাষায় বলে পৈতে দেওয়া হয়। বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, এই 3 বর্ণের উপনয়ন আছে, আর অন্যদের উপনয়ন সংস্কার নেই মনুস্মৃতি অনুসারে। ঠাকুরেরও তাই বিধান। ঠাকুর তো ওই স্মৃতির বিধানকেই ফলো করেছেন, আর্য বিধানকেই ফলো করেছেন, নিজে তৈরি করে বিধান দেননি। তো এই হলো উপনয়ন।
উপনয়নের সময় থাকতে হয় গেরুয়া বস্ত্র পরে, কারোর সঙ্গে মেলামেশা চলবে না, একটা ঘরে থাকতে হয়, কম্বলের বিছানা অর্থাৎ কম্বলের উপর শুতে হয়, অর্থাৎ পুরোপুরি ব্রহ্মচারী। তখন সে মাথার মস্তক মুন্ডন হলো, পুরোপুরি ব্রহ্মচারী। এই ব্রহ্মচর্য নিয়ে সে কিন্তু উপনয়ন সংস্কারে সংস্কৃত হলো। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই উপনয়নের পর সে গুরুগৃহে আগেকার দিনে যেত, গুরুর কাছে থেকে সব শিক্ষা নিত। যেমন ঠাকুর যখন ছিলেন ওখানে থেকে অনেকেই শিক্ষা নিয়েছে। গুরুগৃহে থেকে শিক্ষা নেয়ার পর 12 বছর পর, 12 বছর ব্রহ্মচর্য হলো, গুরুগৃহে শিক্ষা সমাপ্ত হলো। তারপরে সমাবর্তন উৎসব হলো। এখন সমাবর্তন হয় বিশ্ববিদ্যালয় কনভোকেশন, এইরকম ধরনের নয়। সমাবর্তনে তাকে অভিষিক্ত করা হলো যে তুমি এখন ফ্রি হলে, তুমি এখন গার্হস্থ্য জীবনযাপন করার তোমার অধিকার জন্মেছে। 12 বছর ব্রহ্মচর্য পালন করেছে, গুরুর আশ্রমে থেকেছে, গুরুর কাছে সব শিখেছে, বিদ্যা শিখেছে, হ্যাঁ, বেদ অধ্যয়ন করেছে এবং অন্যান্য সব বিদ্যা শিখেছে। কেউ হয়তো অস্ত্রবিদ্যা শিখলো, কেউ সাধন বিদ্যা, ধ্যান, জপ ইত্যাদি কিভাবে করতে হয় এগুলো শিখলো, করলো। তারপর সে সমাবর্তন উৎসব হল। এই সমাবর্তন উৎসবে একটা খুব আনন্দ হতো তখনকার দিনে। আমরা দেখিনি, আমাদের সময়তে ইংরেজ শিক্ষা, ব্রিটিশ শিক্ষায় আমরা চলছি, আমিও দেখিনি। সমাবর্তন অনেক আগেই মুছে দিয়েছে ব্রিটিশরা এসে। ব্রিটিশরা আমাদের বর্ণধর্ম মুছে দিয়েছে, সমাবর্তন কেন, সব মুছে দিয়েছে। আমাদের কালচারটাকে মুছে দিয়েছে। আধুনিক, এটাকে আধুনিক, আর আমাদের খুব শেখেল এসব। অদ্ভুত কথা। এই সমাবর্তনের পর আসে বিবাহ সংস্কার। এই বিবাহ সংস্কারটা আগেই বলেছি যে সদৃশ্য বিবাহ চাই, যে যাকে খুশি বিয়ে করছে যারা এখন চলছে। এই জন্য শান্তি নেই তো, আমি দেখছি তো, 2 দিন বাদে ঝগড়া লাগছে, অশান্তি হচ্ছে। কোনো মেয়ে ছেড়ে চলে যাচ্ছে পুরুষকে, স্ত্রী বাপের বাড়ি চলে যাচ্ছে, কেউ কাউকে মানছে না, মানে স্ত্রী স্বামীকে মানেই না, বলে তুমি কি বেশি বোঝো নাকি, আমি বেশি বুঝি। এইরকম সব বিয়ে হচ্ছে এখন, বিবাহ হচ্ছে। তাই বিবাহিত জীবনে শান্তি এখন চলে গেছে, শান্তি এখন পালিয়ে গেছে, দরজা খুলে পালিয়ে গেছে শান্তি। এখন শান্তি টান্তি নাই কিছু, শান্তিবাবু চলে গেছে। এরকম বিবাহ হয়েছে। বিবাহ একটা বড় সংস্কার, এই সংস্কারটা ঠিক মতো হওয়া প্রয়োজন আছে। তাই এই 10টা সংস্কার আমাদের পৃথিবীতে, এই ভারতবর্ষে কিন্তু আর্য ঋষিগণ চালু করেছিলেন, যেটা মোটামুটি ধরুন আমার দাদু অন্তত 10টা জেনারেশন আগে পর্যন্ত ছিল, তারপরে শেষ হয়ে গেল। মুসলিম আসার পর অনেকটা শেষ হলো, তারপরে ইংরেজরা ঢুকলো, তারা একেবারেই শেষ করে দিল, পুরোপুরি তাদের দাস করে দিল। এখন আমরা ইংরেজি কথা না বললে আমি বড় কিছু জ্ঞানী না, ইংলিশ বললে আমি জ্ঞানী। সাচ কন্ডিশন ইজ প্রিভেইলিং ইন আওয়ার কান্ট্রি। এইরকম একটা পরিস্থিতি চলছে। তো সেটা তো আর ঠাকুর অনেক চেষ্টা করেছিলেন আর্য কৃষ্টি, আর্য কালচারে মানুষগুলোকে ধরে রাখার জন্যে। সেই জন্য বিভিন্ন জায়গায় বলেছেন সৎসঙ্গ কলোনি করো, সৎসঙ্গীরা যেন একসঙ্গে থাকে। কিছুই আর হলো না, আর কিছু হলো না। আর এখন আর কি হবে, এখন তো তিনি নেই, আর হবেও না। ওদিকে কারো মন নেই, সবাই এক এক জায়গায় একটা করে মন্দির করে বলছে অমুক আশ্রম তমুক আশ্রম নাম দিয়ে চলছে। এইসব হচ্ছে আর কি, প্রার্থনা করার জায়গা, বক্তৃতা দেওয়ার জায়গা এসব তৈরি হচ্ছে। কিন্তু যেটা তখন ছিল সেটা আর হয়নি। তো আর্য কালচারকে, আর্য কৃষ্টিকে ধরে রাখার জন্য পরমপিতা অসাধারণ চেষ্টা করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন সারাটা জীবন ধরে। এখন আর তা হলো না, সে গেছে, একেবারে বিদায় নিয়েছে। এই সিস্টেমটা বিদায় করে নিয়েছে, আর হলো না। তো এই 5টা সংস্কারের মধ্যে দিয়ে যখন মানুষ যায়, তখন সে রিফাইন্ড ম্যান হয়ে যায়, একটা রিফর্মড মানুষ হয়ে যায়, একটা সুন্দর মানুষে রূপান্তরিত হয়। বিবাহিত জীবন কিন্তু খুব সুন্দর জীবন। বিবাহিত জীবন মানে সেই কামজ লাইফ নয়, কামের লাইফ না,
ওগুলো এখন ভাবছে না। বিবাহিত জীবন একটা আনন্দের জীবন, পারস্পরিক ভালোবাসায় সম্পৃক্ত একটা জীবন, এবং স্ত্রী স্বামীকে কত শ্রদ্ধা, যত্ন, সেবা, ভালোবাসা, সম্মান করে। এর ভেতর দিয়ে দুজনের মধ্যে একটা ইন্টিগ্রেশন তৈরি হয়, একটা সংহতি তৈরি হয়। কিন্তু সেগুলো এখন চলে গেছে। বলে আর কি করব, আমি চেঁচালে লোকে বলবে কেন চেঁচাচ্ছে লোকটা পাগল হলো নাকি, এসব চেঁচাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিছু করার নেই। যাই হোক, আমি ইন নাটশেল খুব ক্ষুদ্র পরিসরে এই 10বিধ সংস্কার অর্থাৎ 10 রকম সংস্কার আপনাদের কাছে উপস্থাপনা করলাম। আপনারা সবাই সুস্থ সুন্দর থাকুন, এগুলো জেনে বুঝে চলার চেষ্টা করলেই ভালো হবে। ঠাকুর খুশি হবেন, গুরুদেব খুশি হবেন। এই কথা বলে আমি আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিলাম।